শুভ সন্ধ্যা প্রিয় অনিস ভাই। আমরা আপনাকে পেয়েছি আজকে 17 ডিসেম্বর 2024 প্ল্যান্সিয়াস জাহাজে আমাদের উশায়া থেকে যাত্রা শুরু হয়েছে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে। তো আমি আপনার শৈশবের কথা থেকে আলোচনার পর্বটি শুরু করতে চাই। আপনি আপনার শৈশবের কিছু স্মৃতিচারণমূলক কথা বলবেন প্লিজ। শৈশব শৈশব নিয়ে কি বলবো? শৈশবের কথা মনে হলে মনে পড়ে যায় পদ্মা, মনে পড়ে ধান, পাট খেতে বিছে গুলো, মনে পড়ে সর্ষে ফুল, মনে পড়ে ঝিঙে, ডাহু, পানি। এই শৈশব মানে গাব গাছ, শৈশব মানে হিজলপুর, শৈশব মানে বন্যে গাছ থেকে লাফ দিয়ে পানিতে। আমরা জেনেছি মানিকগঞ্জে আপনার জন্ম। মানিকগঞ্জের সাথে আপনার পদ্মা আর শৈশবের যে স্মৃতি, লেখালেখির জগতে এক্ষেত্রে পদ্মা আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে? আসলে পদ্মা মানেই তো পদ্মা, এবং শুধু পদ্মাই না, আশেপাশের পরিবেশ, আশেপাশের মানুষজন, তখনকার স্মৃতি, এখনকার স্মৃতি সব মিলিয়েই তো একজন মানুষ, যার ফলে পদ্মাকে আলাদা, আমার থেকে আলাদা করা যাবে না। আবার বলা যায় পদ্মাও একটি সত্তা, আলাদা একটা সত্তা, আমিও আলাদা একটা সত্তা। সব যেন এমন একটা কোনোভাবে একজন মানুষ, যা বলতে চাচ্ছি যেটা হলো, একজন মানুষ যখন জন্ম নেয় তখন মানুষের যে ঘিলুটা, মগজটা যে থাকে, ওটা থেকে ব্ল্যাঙ্ক, তাতে তখন মানুষটা কিছুই মানুষ থাকে না। তারপর প্রথম আসে মা, তারপর আসে বাবা, তারপর আসে আত্মীয় স্বজন, সমস্ত এক্সপেরিয়েন্স, এবং এইভাবেই মানুষটা গঠিত হতে থাকে। যার ফলে এই যে পদ্মা বলেন, পাট বলেন, আপনি বলেন, যেই আসুক, নতুন যত স্মৃতিগুলি এখন আটলান্টিকে আছে, সেটাও আমার একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে। যার ফলে একজন মানুষের পৃথিবী সে নিজে হয়ে যাচ্ছে, এবং তার মরার সাথে সাথে পৃথিবীটাও ধ্বংস হয়ে যাচ্ছে। এই সত্তাগুলোকে আসলে আলাদা করা সম্ভব। ছোটবেলা থেকেই যে পরিবারে আমি জন্ম নিয়েছি, পরিবারের প্রায় সবাই লেখালেখি, তবে সবাই একটু লজ্জার কারণেই হয়তো মা লেখালেখি করতেন, এখনো করেন, ওনারা কিন্তু কিছুই প্রকাশ করতে চান না। হয়তো বা কিছুটা বলেন লেখালেখিটা তাদের নিজেদের। আর আমি তেমন কিছুই করতাম না, চিঠি লিখতাম, পড়তাম, প্রচুর পড়তাম। তো আবার বলবো, রাজু আলাউদ্দিন বলে আমার এক বন্ধু ছিল, ইনি প্রথম আমাকে খুব জোর করেছেন যে স্প্যানিশ থেকে আমি কিছু কবিতা, কিছু গল্প অনুবাদ করে দিই। উপন্যাসের ক্ষেত্রে উনি আমাকে জোর করেছেন। ওনার উৎসাহী আসলে এ জগতে আসা, প্রতি আমি কৃতজ্ঞ। ওখান থেকে তারপর উনি কিছু আমার কবিতা ছাপতে শুরু করেছেন। তারপর আস্তে আস্তে ওটা নেশার মতো, যেমন নিঃসঙ্গতার 100 বছর যখন আমি অনুবাদ করি, তখন আমি নিজেও যেমন পাই, তার আগেও ওই রাজু আলাউদ্দিনের কাছ থেকে শুনেছিলাম যে এর ভিতরে কিছু সিমিলারিটি দেখিয়েছিল। কিন্তু আমি নিজে যখন অনুবাদ করি নিঃসঙ্গতার 100 বছর, কারণ পদ্মা নদীর মাঝে আমার আগে থেকেই পড়া ছিল, তখন আমি চমকে যাই এদের দুটোর ভিতরে যে মিলটা আছে। এবং মানিক বন্দ্যোপাধ্যায় সম্ভবত 39 বছর আগে, নিঃসঙ্গতার বছর 100 বছরের 39 বছর আগে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এবং প্রায় একই রকম সাম্যের কথা লিখেছেন, যে সাম্যের কথা
বলে গিয়েছে নিঃসঙ্গতার 100 বছর, যে মাকন্দ নামে যে গ্রামটা, সেখানে প্রতিটি ঘর এমন ভাবে স্থাপন করা হয়েছে যাতে প্রতিটি মানুষ সমান সংখ্যক সূর্যের আলো পায় এবং সমান সংখ্যক পানি পায়। আসলে এটা একটা মেটাফর, সাম্যের কথা বলেছে। ওদিকে হোসেন মিয়া বলতেছে যে আমি যদি ওখানে মসজিদ বানাই তাহলে তো আমাকে মন্দিরও করতে হবে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস বানিয়েছে মাকন্দ, মানিক বন্দ্যোপাধ্যায় বানিয়েছে ময়নালি। এর ভিতরে শুধু এতটুকুই সিমিলারিটি, ইনজাস্টিস, সামাজিক ইনজাস্টিস, মানুষজন নিয়ে নতুন একটা জীবন গড়া। তারপর ওখানে একটাই পার্থক্য, মানিক বন্দ্যোপাধ্যায় ওটাকে ধ্বংস করেননি, ওটাকে ছেড়ে দিয়েছেন পাঠকের হাতে, কোন দিন ওটা ধ্বংস হবে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ওটাকে ধ্বংস করে আবার বলে দিচ্ছেন যে আর কোনো সম্ভাবনা আছে কি নাই। ওটা আসলে শেষ পর্যন্ত বলেছে যে ফিরে আসার সম্ভাবনা নাই, কিন্তু তারপরে পাঠকের মনে একটা সম্ভাবনা থেকে যায়। এ ধরনের একটা জায়গায় উনি নিয়ে ছেড়েছেন। ওই জায়গাটুকু ছাড়া এই যে ঘটনাগুলো ঘটে চলছে মেক্সিকান কি বলে ওদের, মেক্সিকান বলতেছি, ল্যাটিন যে কলম্বিয়ার যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, ওটা একটা বিশাল একটা জায়গা নিয়ে করেছে। মানিক বন্দ্যোপাধ্যায়টা অত বড় না হলেও দেখা যায় যে একদম সারমর্ম যদি আমরা নেই, দুটোই প্রায় একেবারে মিলে যায় যে কথা বলতে চাচ্ছি গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। যদিও আমি মনে করি সে কখনোই মানিক বন্দ্যোপাধ্যায়কে পড়েনি, কারণ সেটা তখন অনুবাদ হলেও তার পক্ষে পড়া আমার মনে হয় প্রায় অসম্ভব ছিল। আমি জানি না তখন ইংরেজিতে অনুবাদ হয়েছিল কিনা, অথবা গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের পড়ার সম্ভাবনা ছিল কিনা, এতটা আমি নিয়ে ভাবিনি। তবে খুব সম্ভবত উনি পড়েন। এই যে দুটো মিল যে থেকে যায়, এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে, এবং তখনই মনে হয়েছে যেটা আমি অনুবাদ করব, কারণ স্প্যানিশ ভাষাভাষীরা জানে না এত বছর আগে প্রায় কাছাকাছি একটা উপন্যাস লেখা হয়েছে, যে জগৎটাকে ওরা একটা রহস্যময় জগৎ বলে চিনে। সে কারণ এই গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের যে মেলকিয়াদিস যে চরিত্রটা, ওটা কিন্তু ভারতবর্ষের চরিত্র, এবং সেই চরিত্রটার একজন লেখক ওটা লিখে গিয়েছে একটা কোইন্সিডেন্সের মতো মনে হয়। তো আমার মনে হলো যে ওটা নিয়ে আসা উচিত স্প্যানিশ ভাষায়, যাতে তারা জানতে পারে। এরকম শুধু এটাই না, আরো আছে যেগুলো একটু একটু হঠাৎ করেই মনে হয় কোনো পরিকল্পনার অংশ আসলে এগুলো। খুব সম্ভবত আমার নিজের দেখা উপন্যাসটার কথা বলছে, হ্যাঁ স্প্যানিশে লিখেছি। এবং আমি ধারণা বলবো যে আমাদের দেশে আমরা যেভাবে লিখি, ওটাকে যদি আমরা পেইন্টিং এর সাথে তুলনা করি, আমাদের দেশের অধিকাংশই এখনো ওই রিয়ালিজম যুগে, পেন্টিং এর যে রিয়ালিজম যুগটা, ওই যুগের ভিতরে আছেন আমাদের অধিকাংশ লেখক। আমি বলবো লেখক শিল্পী, ওনারা ওই সময়ের ভিতরেই আছেন। স্পষ্ট করে বলে না দিলে আমাদের পাঠকরা ওগুলো পড়তে চান না, এরকম একটা জগতে আছেন। আমার খুব প্রিয় লেখক হুমায়ুন আহমেদের যুগেই আছেন, অথবা বিভূতির যুগেই আছেন, যেখানে ওরা প্রতিটা জিনিস, ক্ষুদ্র জিনিস একেবারে পেন্ট করে দিচ্ছেন, এঁকে দিচ্ছে সুন্দর করে। আর এখানে ল্যাটিন যারা আছেন, ওনারা এখন আছেন অ্যাবস্ট্রাক্ট যুগে। তো পেন্টিং এর অ্যাবস্ট্রাক্ট যুগে ওনারা গল্প লিখছেন, কবিতা লিখছেন, উপন্যাস লিখছেন। তো দুটোর ভিতরে অনেক 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 পার্থক্য। এখনকার যে এখনো যে হাইপার রিয়ালিজম যেটাকে বলে, যেটা পেন্টিং এর অত্যাধুনিক একটা রিয়ালিজমকে আবার ফিরিয়ে আনতেছে, হাইপার রিয়ালিজম। ওইভাবে লেখালেখি অনেকে করেন, কিন্তু তাদের সংখ্যা খুবই খুবই কম। বেশিরভাগই লেখেন ফিগুরেটিভ অথবা অ্যাবস্ট্রাক্ট রূপেই ওনারা লেখালেখি করেন। তো এই কথাগুলো থেকে পাঠক কতটুকু বুঝতে পারবেন আমার ঠিক জানা নেই, তবে আমি ওভাবে বলতে পছন্দ করি। সাধারণ পাঠক আমি বলতে যেটা বুঝি, তারা একটা স্বাদ গ্রহণ করেন। যেমন আপনারা যদি পড়েন এই গ্যালিভার্স ট্রাপ, আপনি সরল ভাবে পড়ে যাচ্ছেন, একটা
একজন লোক ছোট ছোট গোকলে বেঁধে রাখছে, এই করছে সেই করছে, সাধারণ পাঠক একটা শব্দ নিচ্ছেনি, ওখানে একটা গল্প আছে, ওখানে একটা আখ্যান আছে, সবাই বুঝতেছে কি কিছু একটা হচ্ছে, তার একটা আলাদা একটা আনন্দ আছে। কিন্তু আর তারপরেও যে তার গভীরে যায় ওই বিশাল একটা লোক যে একটা ইনস্টিটিউশন হতে পারে, সেটা যে একটা মেটাফোর হতে পারে, এভাবে গভীর চিন্তার পাঠক আছে। তো এখনকার যে ইয়েরা আছেন, আমি বলবো ল্যাটিনের যে লেখকরা আছেন, ওনারা ওই লেয়ার দিয়ে একটার পর একটা লেয়ার দিয়ে কাজগুলো করেন। যেমন পেদ্রো পারামো তো আপনাকে বুঝতে হলে 2বার 3বার 4বার পড়তে হবে, গভীরে যেতে হলে। আর যদি আপনি খুব গভীরে যেতে না চান, তাহলে একটা আনন্দ পাবেন। নিঃসঙ্গতার 100 বছর আপনি যদি ধরেন, এই গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ওখানে ফিরে যাচ্ছে, ওখানে আখ্যান আছে, ওখানে একটা বিশাল একটা পরিবার, সে পরিবার কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেখানে গ্রামপত্তনি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে, সাধারণ একটা জীবন যাপন করছে, তারপর তাদের নাতনি হচ্ছে, সর্বশেষ গ্রামটা ধ্বংস হয়েছে। সাধারণ একটা আছে, আপনি একটা গল্প পাচ্ছেন, ওখানে একটা আখ্যান পাচ্ছেন, লোকজন ওতে আনন্দ পাচ্ছে। কিন্তু তার পরতে যে ভাঁজগুলোর ভিতরে যে গুপ্তধন লুকিয়ে আছে, ওগুলো বের করছে শুধুমাত্র সেই পাঠকরাই যারা 2বার পড়বে 3বার পড়বে। এখনকার আধুনিক যে লেখালেখি হচ্ছে স্প্যানিশ ভাষাভাষী, ঠিক ওই অনুকরণেই এখানে আমি বাংলায় ওরকম খুব একটা দেখি না, একেবারেই যে দেখি না তা কিন্তু নয়, সেটা বললে ভুল বলা। ওরকম কিছু কিছু লেখক আছেন, ওনারা পড়ছেন, কিন্তু তার সংখ্যা বাংলায় আমি খুব কমই পাই। তবে আমি বলবো বাংলায় আমার এত বেশি পড়া নেই যে আমি ওইভাবে তুলনা করতে পারি। আমার মনে হয় আরো অনেক বেশি পড়া উচিত, কিন্তু অত সময় আমি পাই না। দুঃখের ব্যাপারেই আমার বন্ধু বান্ধব যারা আছে, তারা যেগুলো সাজেস্ট করে, সেগুলো যখন পড়ি তখন ওই রকম ভাবে খুব একটা পাই না। যেমন এই যে পদ্মা নদীর মাঝি বললাম, এটা যে সার্বজনীন এবং বিশ্বজনীন হয়ে উঠতে পারে, এইরকম উপন্যাস খুব একটা পাই না। তবে এই জায়গায় মাহমুদুল হকের কিছুদিন আগে করা কালো বড়, এটার ভিতরে আমি অনেক উপাদান পেয়েছি এবং ওটার অনুবাদও শেষ করেছি, হয়তো 2-3 মাসের ভিতর বেরিয়ে যাবে। এই যে নিঃসঙ্গতার 100 বছর হয়ে গেল, পেদ্রো পারামো হয়ে গেল। তবে আমি ওই বড় বড় এই সমস্ত ক্লাসিক ইগুলোকে সেলুলয়েডে আটকানোর খুব একটা পক্ষে নই। কারণ হচ্ছে আমি যখন পেদ্রো পারামো পড়ি, আমার ভিতরে আমি একটা সেলুলয়েড আমার ভিতরে গেঁথে গিয়েছে, আমি এক ধরনের করে ওটা পড়েছি। তারপরে আবার যখন পড়বো, প্রতিবার যখন পড়বো, নতুন সিনেমা, নতুন মুভি আমার ভিতরে তৈরি হচ্ছে, সেখানে একজন ডাইরেক্টর যদি আমাকে দেখিয়ে দেয় কিভাবে ওটাকে ইন্টারপ্রেট করতে হবে, কিভাবে ওটাকে সিনেমা করতে হবে, সেটা হয়ে যাবে ডাইরেক্টরের ইন্টারপ্রেট এবং ডাইরেক্টর আমাকে চালনা করছে। সেটা আমি খুব একটা পছন্দ করি না, যার ফলে আমি একটাও আমি দেখিনি এবং দেখবো না। যদিও পাবলো রুলফো, ওয়ান রুলফের ছেলে, পেদ্রো পারামোর ছেলে পাবলো রুলফো আমাকে বলেছে, কেন দেখো না, তুমি কি এতই দুর্বল চিত্তের, তোমার তো দেখা উচিত। সে খুব ভালো বন্ধু, সে বলেছে তোমার ইন্টারপ্রিটেশন, তোমার দেখা উচিত ডাইরেক্টর কিভাবে ইন্টারপ্রেট করছে। তারপরেও আমি বলেছি ওকে যে হ্যাঁ, আমি দুর্বল চিত্তের, আমি ওটা দেখ। আমি ফ্রাঙ্কফুর্টকে নেব না, ওটা যদিও পৃথিবীর সব থেকে বড় বই মেলা। আমি নেব দ্বিতীয় বৃহত্তমটা, যেটা হচ্ছে গুয়াদালাহারা, যেটা মেক্সিকো। তার কারণ হচ্ছে দুটো। ফ্রাঙ্কফুর্টে যা হয়, তার প্রথম মূলত ওই কপিরাইট বেচা কেনাই বেশি হয়, 1 দিন না 2 দিন বোধ হয়, শেষের 2 দিন বোধ হয় শুধুমাত্র সবার জন্য খুলে দেওয়া। আর গুয়াদালাহারা অন্যদিকে মাত্র 2 দিন থাকে লেখক যারা বিজনেস করে তাদের জন্য। অন্য সবগুলো দিন, বাকি 7 দিনই থাকে হলো সাধারণ মানুষের জন্য। আমার মনে হয় বাংলাদেশের বইগুলোকে আরো বেশি অনুবাদ করে, আরো বেশি অবশ্যই স্প্যানিশ এবং ইংরেজিতে অনুবাদ করে এই বইমেলাটা হওয়া উচিত। যদি ওইরকম পৃষ্ঠপোষকতা পায়, তাহলে হওয়া উচিত গুয়াদালাহারাতে, যেখানে আমাদের ভাষা মানে সর্বসাধারণের ভিতরে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এর সঙ্গে বাংলাদেশটা যে দূত আছেন বর্তমানে, সম্ভবত এবছরই ওনার শেষ, আবিদে ইসলাম, শ্রদ্ধা আবিদে ইসলাম, ওনার খুব ঘনিষ্ঠ মানুষ এবং উনি গত বছর এটা করেছিলেন, এবছর এটা করতে পারেননি।
কারণ এই ওনার বাজেট ছিল। তো এই সর্বশেষে দেখা যায় ওই পৃষ্ঠপোষকতার অভাব, এবং আমাদের বাংলা থেকে স্প্যানিশে অত বই অনুদিত হয় নাই, যেটা নিয়ে সরকার এভাবে এগোতে হবে। এটা করার জন্য প্রথমত দরকার আমাদের আরো অনেক বই, আমার একার না, আরো অনেকেরই বাংলা থেকে স্প্যানিশে অনুবাদ করা উচিত। সেখানে সরকারের এগিয়ে আসা উচিত, এবং শুধু ইংরেজিতে নয়, ইংরেজি এবং স্প্যানিশ দুটোতেই অনুবাদ করে কোনো বইমেলা যদি নেওয়া উচিত নিতে হয়, তাহলে ওই হাতেই নেওয়া উচিত বলে। প্রথমত অনুবাদ ফাউন্ডেশন আসলে আমার না, শব্দটা যদিও কথাটা আমার কাছ থেকে এসেছে, ও শব্দটা আসলে এখানে শাহ আহমেদ, মুজাফফর হোসেন এবং সর্বশেষে আমি, আমাদের তিনজন শব্দ। এখন ওই স্বপ্নটা হয়ে দাঁড়িয়েছে সম্ভবত আমি বলবো অধিকাংশ অনুবাদকদের, এবং এটা আমাদের সব অনুবাদকদের স্বপ্ন। আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, আমরা সবাই যেখানে একসঙ্গে থাকবো, একসঙ্গে কাজ করব, এবং বাংলাদেশে অনুবাদ ব্যাপারটাকে আমরা একত্রে সামনে এগিয়ে নেব। এটাই হলো আমাদের স্বপ্ন। এখানে আমরা যদি এই সরকারের পৃষ্ঠপোষকতা পেতাম, তাহলে জিনিসটা হয়তো আরো বেশি এগিয়ে যেত। এখানে অনেক কিছু আমলাতান্ত্রিক ব্যাপার আছে, গত সরকারের সঙ্গে খুব একটা এগোতে পারিনি, ওনারা দূরেই থেকেছেন। এখন নতুন যে বাংলাদেশের অবস্থা, তারা কতটুকু এগিয়ে আসবে আমি ঠিক জানি না। তবে অবশ্যই যদি সহায়তা পেতাম, আর কিছু না, টাকা পয়সা সহায়তার দরকার নেই, ওগুলো ছাড়াও সমস্ত কার্যকলাপগুলো যদি আর সহজ হয়ে যেত, তাহলে আমাদের জন্য আরো ভালো হতো, এবং অনুবাদকরা আরো স্বাচ্ছন্দ্যে বাংলা ভাষাটাকে বিশ্বে ছড়িয়ে দিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আবারও কথা হবে। এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ।